বহু দিন বাদে বা বলা ভালো বহু বছর বাদে হঠাৎ করেই দুর্গাপুর চলে এসেছে চর্চায়। চর্চায় বলতে আপনাদের মনে থাকবে যে বেশ কয়েক মাস আগে সংসদে নয়াদিল্লিতে সেখানে দুর্গাপুরের নাম উচ্চারিত হয়েছিল এবং আজ বিধানসভাতেও দুর্গাপুরের নাম বেশ কয়েকবার উচ্চারিত হলো। সেদিন ছিল কেন্দ্রীয় বাজেট নয়াদিল্লিতে সংসদে, আজ ছিল রাজ্য বাজেট রাজ্য বিধানসভায় এবং পশ্চিমবঙ্গের নয়া সরকার বিজেপি পরিচালিত বিজেপির অধীনে নয়া সরকারের আজকে ছিল প্রথম বাজেট এবং সেই বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এবং অবশ্যই করে এই বাজেট নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া নিয়েছি, সেটা শুনবো। বিজেপি কর্মীদের উচ্ছ্বাস আমরা আজকে দেখেছি এই বাজেটের পরে, এবং সমস্ত কিছু নিয়ে আমি কৌশিক আপনাদের সবাইকে 99 নিউজ বাংলায় স্বাগত জানাচ্ছি। এবং এই যে আলোচনা আজকে আমাদের স্টুডিওতে করব, তার জন্য অবশ্যই আজকে আমার স্টুডিওতে একজন বিশিষ্ট অতিথি উপস্থিত রয়েছেন। আমি প্রথমেই তাকে স্বাগত জানাবো। উপস্থিত রয়েছেন বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল। সুমন্ত, তোমাকে আরও একবার 99 নিউজ বাংলায় স্বাগত। আজকে কিছুক্ষণ আগে সুমন্ত রা বলতে সুমন্ত মণ্ডল সেখানে ছিলেন, সেখানে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত ছিলেন, আরও বিজেপি কর্মীরা ছিল দুর্গাপুরের এডিডিএ ভবনের সামনে। এবং রাজ্য বাজেট রাজ্যের অর্থমন্ত্রী পেশ করার পরে সেখানে তাদের উচ্ছ্বাসের ছবিটা প্রথমে আপনাদেরকে দেখায়, যে একেবারে একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন। সুমন্তকেও আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে, যিনি আজকের আমাদের অতিথি। অভিজিৎ দত্ত রয়েছেন সাধারণ সম্পাদক জেলা, এছাড়াও পথ চলতি যারা মানুষ তাদেরকে তারা মিষ্টিমুখ করাচ্ছেন। কিন্তু এই যে উচ্ছ্বাসটা, ঠিক উচ্ছ্বাস প্রকাশটা এটা কেন? কারণ ইতিমধ্যেই প্রায় 1.5 মাসের ওপর হয়ে গেছে রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এর আগেও আমরা বিজেপি কর্মী সমর্থকদের দেখেছি যে একাধিকবার নানাভাবে সেলিব্রেশন করতে নয়া সরকার এসছে, কিন্তু আজকের উচ্ছ্বাসটা একটু অন্য মাত্রা এনেছে, এটা বলাই বাহুল্য। আমি প্রথমে শুরুতে আপনাদেরকে বললাম যে দুর্গাপুর নামটা বেশ কয়েকবার আলোচিত হয়েছে, একবার দেশের সংসদে হয়েছে, আজকে রাজ্যের বিধানসভায় হয়েছে। আমি অবশ্যই করে এই উচ্ছ্বাস প্রসঙ্গে আমি সুমন্তর কাছে আসবো। তার আগে এই দুর্গাপুরের নামটা তো জানেন, কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বলেছিলেন কেন্দ্রীয় বাজেটে যে দুর্গাপুরকে ইন্ডাস্ট্রিয়াল করিডোর হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবং সেই সময় যখন তিনি বলেছিলেন সেই সময় কিন্তু রাজ্যে বিজেপির সরকার ছিল না। সেই সময় কিন্তু আমাদের পূর্ববর্তী যে সরকার অর্থাৎ তৃণমূল পরিচালিত সরকার সেই সময় ছিল, যখন কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছিল। কিন্তু আজকে যখন পালা পরিবর্তনের পরে রাজ্যে নতুন বাজেট পেশ হলো, নতুন সরকার বাজেট পেশ করলো এবছরের 2026-27 অর্থবর্ষে, সেখানে অর্থমন্ত্রীর নাম স্বপন দাশগুপ্ত এবং তিনি আজকে বাজেট পেশ করলেন। কিন্তু দুর্গাপুরকে নিয়ে রাজ্য সরকার এই মুহূর্তে ঠিক কি ভাবনা চিন্তা করছে, তার কি প্রতিফলন, সেটা আমরা একটুখানি আজকে অর্থমন্ত্রীর যে বাজেট পেশের বক্তৃতা বিধানসভায় সেটা আগে শুনে নিই, তারপরে অবশ্যই আলোচনায় আসছি। দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করার লক্ষ্যে প্রকল্পে সম্ভবত আমরা একটা টেকনো ইকোনমিক সার্ভে স্টাডি করার আরম্ভ করেছি। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। নতুন সরকার ইতিমধ্যে বিনিয়োগ বান্ধব ব্যবস্থার পরিবেশ গঠনের জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। লজিস্টিক পার্কের উন্নয়ন এবং পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের অধীনে বর্তমান পোর্টের আপগ্রেডেশন, সাগরমালা 2 কেমিক্যাল পার্কের জন্য স্কিম, ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা এই দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল নোড করে এবং নদিয়া জেলার ধুলিয়া ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি করা হবে। অর্থনৈতিক বিকাশ, শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থানকে উজ্জীবিত করতে ইন্ডাস্ট্রিয়াল করিডোর বরাবর ক্লাস্টার তৈরির মাধ্যমে শিল্পের উন্নয়ন জোর দিতে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ইনভেস্টমেন্ট প্রমোশন ফ্রেমওয়ার্ক চালু করবে। একটা এমএসএমই এবং শিল্প প্রকল্পে বিনিয়োগ
বিনিয়োগে উৎসাহ দেবে। উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চল বিনিয়োগে অগ্রাধিকার দেবে, গ্রিন এনার্জি ব্যবহারে উৎসাহ দেবে এবং বিদ্যুৎ চালিত গাড়ি, সেমিকন্ডাক্টর ডিভাইস ও ডিজাইন এটসেট্রা এইগুলো করা ইনসেন্টিভ পলিসি একটা অন্তর্ভুক্ত করা হবে। এর জন্য 5,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিচ্ছি। আমাদের সরকার দুর্গাপুরে একটি সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের প্রস্তাব রাখছে। অর্থমন্ত্রী পরিষ্কার বললেন, তিনটি বিষয় তিনি বললেন। একটি হচ্ছে দুর্গাপুরে আসানসোল দুর্গাপুরকে সংযুক্তিকরণ করা হবে মেট্রো সার্ভিসের মাধ্যমে। তার রূপরেখা ইতিমধ্যেই প্রস্তাব এনেছেন তিনি, তার রূপরেখা তৈরি এবং ডিপিআর তৈরি হবে অবশ্যই করে। এবং তার পাশাপাশি মেডিকেল কলেজ স্থাপিত হবে পশ্চিম বর্ধমান জেলায় একটি। এবং তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তিনি বলেছেন, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর একটা ইউনিট স্থাপন করা হবে। আমি প্রথমে একটুখানি আজকে সুমন্তদের ওরা যে এই ঘোষণাগুলো আজকে দুর্গাপুরের নাম বারংবার এসছে, তার জন্য ওরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। এই উচ্ছ্বাসের ছবিটা আমি আরেকবার একটুখানি পিসিআরকে বলবো দেখাতে। খুব স্বাভাবিকভাবেই এতবার রাজ্যের বিধানসভায় দুর্গাপুরের নাম উচ্চারিত হয়েছে, পশ্চিম বর্ধমানের নাম উচ্চারিত হয়েছে। সাম্প্রতিক অতীতে কেন, আমরা বিগত অতীতেও এই সুযোগ খুব একটা পাইনি। এবং নয়া সরকার এই ঘোষণা করেছে, ফলে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এই উৎসাহ উদ্দীপনা খুব স্বাভাবিক। আমি সরাসরি চলে আসবো সুমন্তর কাছে। সুমন্ত, তোমরা উচ্ছ্বাস করেছো, তোমরা রাস্তার জনগণকে মিষ্টি খাইয়েছো, নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেছো। সত্যিকারেই একাধিকবার আজকে দুর্গাপুরের নাম উচ্চারিত হয়েছে রাজ্যের অর্থমন্ত্রীর দ্বারা। বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে। আমি আজকের ওভারঅল যা বাজেট হয়েছে আমি সে প্রসঙ্গে এই মুহূর্তে আসছি না, আমি একদম স্পেসিফিক দুর্গাপুর প্রসঙ্গে আসছি। আমি প্রথমেই আসি মেট্রো প্রসঙ্গে। আমার মনে আছে, আপনাদের বলে দিই একটা মজার ঘটনা। তখনও নির্বাচন প্রক্রিয়া চলছে, তখনও নির্বাচন হয়নি এবং দুর্গাপুরেও তখনও নির্বাচন হয়নি, মানে এটা 23শে এপ্রিলের আগের ঘটনা। সুমন্তর সাথে আমি কোনো একটি জায়গাতে চায়ের দোকানে চা খাচ্ছিলাম। সুমন্তরা তখন খুবই ব্যস্ত, তাদের রাজনৈতিক নানান কর্মসূচি চলছে, তখন নির্বাচনের প্রচার চলছে। তারই মধ্যে এক জায়গায় দেখা হয়েছে, তো রাস্তায় দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি। তো সেই সময় হঠাৎ সুমন্ত আমাকে বলল যে কথার ছলে যে আমরা যদি ক্ষমতায় আসি অন্তত আমরা দুর্গাপুরে মেট্রো চালু করব। আমার মনে আছে এটা তখনও দুর্গাপুরে নির্বাচন হয়নি, তো আমি একটু অবাকই হয়েছিলাম এই কথাটা শুনে সুমন্ত, যে সুমন্ত হঠাৎ করে আজকে এরকম একটা কথা বলছে, যেটা আমরা মেট্রো বলতে না সাধারণত ভাবি যে কোনো মেট্রো সিটিতে একটা মেট্রো পরিষেবা। আমরা কলকাতার মেট্রো দেখেছি, আমরা দিল্লির মেট্রো দেখেছি, চেন্নাইয়ে এসে মেট্রো তৈরি হচ্ছে সেটা দেখছি, কিন্তু দুর্গাপুরে মেট্রো রেল, এটা তো একটা মানে আমার কাছে তখন বিষয়টা খুবই মানে মনে হয়েছিল। আমি সুমন্তকে তখন প্রশ্নও করেছিলাম, সুমন্ত মনে আছে আপনার, যে দুর্গাপুরে মেট্রো হবে এটা কতটা ভায়াবেল। কিন্তু আজকে রাজ্যের অর্থমন্ত্রী মাননীয় স্বপন দাশগুপ্ত তিনি পর্যন্ত বলছেন যে তারা এই পরিকল্পনা করছেন এবং এর ডিপিআর তৈরি হবে একটা প্রস্তাব আকারে, যে আসানসোল দুর্গাপুরকে মেট্রো সিটিতে কানেক্ট করার একটা পরিকল্পনা হচ্ছে। এই পরিকল্পনা তাহলে অনেকদিন আগে থেকে কি আপনাদের ছিল? আপনি তো নির্বাচনের আগে আমাকে এই কথাটা বলেছিলেন। দেখুন, প্রথমেই 99 বাংলার সকল দর্শককে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন
আজকের এই জনমুখী বাজেট এবং গতিশীল বাজেটের জন্য। গতিশীল এই জন্যই বলছি, দুর্গাপুর যেটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হতে চলেছে, যেখানে সেমিকন্ডাক্টরের মতো গ্লোবাল একটা নজর যেখানে থাকবে, সেই সেমিকন্ডাক্টরের হাব তৈরি হবে যে দুর্গাপুরে, যে দুর্গাপুরকে নিয়ে মানুষ এমন যে কিছু ভাবছে যেটাতে আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গকে গতি এবং দিশা দেখাবে যে দুর্গাপুর, সেই দুর্গাপুরকে নিয়ে আজকে বলা হচ্ছে যে এখানে মেট্রো সিটি মানে মেট্রো কানেক্টিভিটি দেওয়া হবে। এই মেট্রো কানেক্টিভিটি অন্তুদা একদম ঠিক বলেছেন। এর আগে আমরা শুধু অন্তুদাকে বলেছিলাম এরকম নয়, আমরা প্রেস কনফারেন্স করে দুর্গাপুরের প্রেস কনফারেন্স করে ওই প্রেস কনফারেন্সে আমি এবং অভিজিৎ দত্ত বসেছিলাম এবং আমরা বলেছিলাম যে মেট্রো রেলের যে পরিকল্পনা সেটা আমরা আগামী দিনে দুর্গাপুরে দেখতে চাই। না সমস্ত 100 বার সেই প্রেস কনফারেন্সে আমিও ছিলাম, হ্যাঁ। কিন্তু আমি যে কথাটা বলছি সেটা কিন্তু প্রেস কনফারেন্সও অনেক আগে, প্রেস কনফারেন্সটা একদম হ্যাঁ, নির্বাচনের অবশ্যই। মুখে মুখে হয়েছিল 23 এপ্রিল থেকে 3-4-5 আগে তোমরা করেছিলে, কিন্তু আমি যে দিনের কথাটা বলছি সেটা কিন্তু আরো প্রায় এক মাস মাসখানেক আগে হ্যাঁ, ঘটনা। মাসখানেক আগে, একদম। হঠাৎ করে চায়ের দোকানে তুমি এই প্রস্তাবটা আমাকে মানে একদম। কথাটা বলেছিলে। আমরা অ্যাকচুয়ালি একদম ঠিক বলেছেন, তারও 1 মাস আগে আমি আপনাকে বলেছিলাম। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের যে ভিশনটা ছিল, সেই ভিশনটা হচ্ছে দুর্গাপুর, শিলিগুড়ি বা আসানসোল এইরকম যেসব শহরগুলোর এইরকম পোটেন্সিয়াল আছে, যে শহরগুলোকে আগামী দিনে ডেভেলপড শহর হিসাবে আমরা তুলে ধরতে পারি, সিটিগুলোকে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে মানে পশ্চিমবঙ্গের যে গণ্ডির বাইরে আমরা ভারতবর্ষে প্রমোট করতে পারি, সেই শহরগুলোর নামের মধ্যে দুর্গাপুর একটা শহর। এর সঙ্গে শিলিগুড়ি, আসানসোল তো অবশ্যই আছে। আমরা মনে করি এই শহরগুলোকে যদি বিকশিত করা যায়, যদি এর মধ্যে ডেভেলপমেন্ট করা যায়, তাহলে একটা সময় আসবে এই দুর্গাপুর গোটা পশ্চিমবঙ্গের একটা রেভিনিউ জেনারেট করবে এবং গোটা পশ্চিমবঙ্গকে চালানোর ক্ষমতা এই দুর্গাপুরের মধ্যে পোটেনশিয়াল রয়েছে। এর সঙ্গে আরেকটা বিষয় আছে, যদি এই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট এখানে হয়ে কমপ্লিট হয় এবং মেট্রো পরিষেবা যদি শুরু হয়ে যায় এবং পাশেই আপনারা দেখছেন এয়ারপোর্ট আছে, আমার মনে হয় এই দুর্গাপুর ইন্টারন্যাশনাল কানেক্টিভিটিও পেতে পারে। আজকে হয়তো এটা শুনতে অতটা মানে সহজ মনে হচ্ছে না, কিন্তু আপনাকে আমি বলছি, ভোটের আগে বলেছিলাম মেট্রো কানেক্টিভিটি হবে, আজকে আমি আপনাকে বলছি এই মেট্রো কানেক্টিভিটিতে গোটা দুর্গাপুরের মানুষ একটা মেট্রোর মাধ্যমে কানেক্টেড হয়ে যাবে এবং রাত্রিবেলাতেও যাতায়াত করতে পারবে। যেখানে নিজের গাড়ি নিয়ে যাওয়া আসাতে যে পেট্রোলের খরচায় সেটাও যেখানে কমবে, কারণ দুর্গাপুর খুব বিজি শহর, তাই পেট্রোলের খরচা, ডিজেলের খরচা যেখানে কমবে, আরেকটা লাভ হবে সেটা হচ্ছে এই যে একটা মানে মেট্রোর সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট, এবং এয়ারপোর্টটা ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি যেদিন হয়ে যাবে, তখন বাইরের দেশ থেকে ডাইরেক্ট দুর্গাপুরে নামতে পারবে এবং দুর্গাপুরের মধ্যে হোটেল থেকে শুরু করে এডুকেশন থেকে শুরু করে হসপিটাল সমস্ত ফেসিলিটিস আগামী দিনে এখানে পরিষেবা এমন জায়গায় পৌঁছাবে, আপনারা দেখবেন যে দুর্গাপুর বিশ্বের মধ্যে একটা বড় নাম হিসেবে উঠে আসবে আগামী দিনে। না আমি শুনুন তো, একটা জায়গাতে আমি তোমার সাথে অন্তত একমত, সেটা হচ্ছে যে আজ থেকে 1-1.5 মাস 2 মাস আগে যখন এই কথাটা তুমি আমাকে বলেছিলে ওই চায়ের দোকানে দাঁড়িয়ে, যে দুর্গাপুরে মেট্রো পরিষেবার তোমরা দাবি জানাবে বা তোমরা এই প্রস্তাব তুলবে, সেদিন কথাটা আমার কাছে কিছুটা অবাস্তব মনে হলেও আজকে যখন রাজ্যের অর্থমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বাজেট পেশের সময় এই কথা বলছেন, তখন অবশ্যই করে এই চিন্তাভাবনা, আজকের দিনে তুমি যে দাবিটা তুলছো এটাও হয়তো আগামী সময়ে আমরা দেখবো যে তুমি একেবারে পরিষ্কার বললে যে আন্তর্জাতিক একটা কমিউনিকেশন একদম একটা হবে অন্ডাল এয়ারপোর্টকে ঘিরে। আরেকটা জিনিস বিষয় আছে, আমি আপনাকে বলছি, দেখুন যে কথাটা মানে আমাদের মতো কার্যকর্তারা যারা জেলা স্তরে আছি, যারা জেলা স্তরে কার্যকর্তারা যে ভাবনাটা ভাবছি, বা আমাদের গ্রাউন্ড লেভেলের যে কানেক্টিভিটি তারা আমাদেরকে যেটা নিয়ে আমাদের পর্যন্ত ইনপুট দিচ্ছে, ঠিক ইনপুট যে দিচ্ছে, এবং আমরা যখন এটাকে বলছি সেটা রাজ্য স্তর, সেন্ট্রাল স্তর এটাকে ভাবছে। দ্যাট মিনস কোথাও না কোথাও সেন্ট্রাল থেকে বুথ পর্যন্ত আমাদের কার্যকর্তারা এবং সাধারণ মানুষের সঙ্গে বিজেপি কানেক্টেড, এটাকে প্রমাণিত হচ্ছে। অর্থাৎ কোঅর্ডিনেশনটা এই মুহূর্তে তোমাদের মধ্যে আছে, এটা তোমরা বলতে চাইছো, আমি বেশ এটা বুঝলাম। কিন্তু শুনুন তো একটা বিষয়, আমি সেদিনও তোমাকে এটা প্রশ্ন করেছিলাম ওই চায়ের দোকানে দাঁড়িয়ে, এবং আজও এই স্টুডিওতে বসে আমি এই প্রশ্নটা করছি, সেটা হচ্ছে যে এই মেট্রো পরিষেবা
পরিকল্পনা করছে মানে কি, এর তো একটা দীর্ঘমেয়াদী প্রসেস আছে, একটা ডিপিআর আছে, একটা প্রসেস এখানে তৈরি হবে, এখানে কতটা সেটাই হবে। আমার প্রশ্ন ঠিক এই জায়গাতেই যে এটা কতটা ভায়াবল হবে বলে তোমার মনে হয়। আমি কিন্তু এই প্রশ্নটা তোমার কাছে এক্সপেক্ট করব উত্তরটা, যে একজন বিজেপি কর্মী হিসাবে নয়, একজন এই শহরের শিক্ষিত যুবক এবং সাধারণ মানুষ হিসেবে। দেখুন, আমরা আমরা দুর্গাপুরে ছোটবেলা থেকে জন্ম, আমি দুর্গাপুরে বড় হয়েছি। পরবর্তীকালে চাকরি সূত্রে কলকাতায় আমি বসবাস করেছি, অন্যান্য শহরেও আমি বসবাস করে দেখেছি, এবং কলকাতায় আমি অনেক দিন ধরে এখানে আছি। এবং কলকাতায় আমার একটা যেটা ফিলিংস হয়েছে, কলকাতার মধ্যে রাজনীতিটা, গোটা পশ্চিমবঙ্গের রাজনীতি, গোটা পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের একটা জায়গা তৈরি করে দিয়েছে কলকাতাকে। কলকাতার বাইরে এই গোটা পশ্চিমবঙ্গের বাকি শহরগুলোর মধ্যে ডেভেলপমেন্টের চিন্তা ভাবনাই অন্যান্য পলিটিক্যাল পার্টিসরা করেনি, যার ফলে এটা এই সমস্যাটা ক্রিয়েট হয়েছে যে সমস্ত কিছু লোডটা, মানে যে পরিমাণ লোড, শিক্ষা, স্বাস্থ্য, সবকিছুর লোডটা আলটিমেটলি গিয়ে পড়তে হচ্ছে আপনার কলকাতায়। আমরা যদি আরো 3টে 4টে 10টা শহর আমরা এরকম তৈরি করতে পারি, তাহলে জেলার যে বিভিন্ন জায়গা থেকে যে প্রেসারটা আসবে মেডিকেল ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ফলে কলকাতার যে লোডটা একদিকে যেমন কমবে, অন্যান্য শহরের গুরুত্ব বাড়বে, এবং সাধারণ মানুষ এই পরিষেবাটা খুব সহজে উপলব্ধি পাওয়া, মানে তারা মানে ইজিলি অ্যাক্সেস হয়ে যাবে তাদের জন্য। এবারে দুর্গাপুরে ধরুন আজকে একটা মেট্রো শুরু হলো, কানেক্টিভিটি শুরু হলো ধরুন। তো আমার কথা হচ্ছে ফার্স্ট সমস্যাটা আমাদের মধ্যে এখানে ছোটবেলা থেকে আমরা ফেস করে এসেছি, সন্ধ্যেবেলায় 7টার পরে দুর্গাপুরের কমিউনিকেশন জিরো, একদম জিরো। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি পৌঁছাতে চান, তাহলে দুর্গাপুরের সাধারণ মানুষের কাছে একটা বাইক মাস্ট দুর্গাপুরে বসবাস করতে হলে, কিংবা অটো টোটো ভাড়া করতে হবে, আর না হলে একটা বাইক মাস্ট, না হয় গাড়ি রাখতে হবে। তা না হলে রাত্রিবেলা 7টা-8টার পরে আর আপনি বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও যেতে পারবেন না। তো এর ফলে কি হচ্ছে, এই যে সমস্যার সৃষ্টি হয়েছিল, যার জন্য যারা স্টুডেন্ট আছে, ধরুন আজকে একটা জায়গায় টিউশন যাবে, আজকে স্টুডেন্টরা যদি সন্ধ্যে 7টার পরে যদি কোনো জায়গায় না ট্রাভেল করতে পারে, তাহলে তাদের শিক্ষা থেকে তাদের কোথাও না কোথাও বঞ্চিত করা হচ্ছে। কোথাও যদি মেডিকেলি কোনো সমস্যা হয়, তাহলে এক জায়গা থেকে পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ যদি হয়ে যায়, তাহলে সে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছবে? এটা একটা বড় সমস্যার সৃষ্টি হয়েছে দুর্গাপুরে। আমরা মনে করি এই সমস্যাটা দীর্ঘ 50 বছরে এর সলিউশন কিন্তু কোনোদিনও সিপিএম বা তৃণমূল করার চেষ্টাই করেনি। এবার যারা সাধারণ মানুষ আছে তারা কি করেছে, তাদের বক্তব্য হচ্ছে যখনই এটার সমস্যার সমাধান হচ্ছে না, না বাস আছে, না অটো রুটে চলছে, না অন্য কিছু চলছে, না মেট্রো আছে, না রেল ব্যবস্থা ওইভাবে আছে, কলকাতায় আপনি যদি বাড়ি থেকে বেরোন, রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত আপনি র্যাপিডো পাবেন, আপনি ছোট পাবলিক ট্রান্সপোর্টগুলো পাবেন, অন্যান্য অনেক ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে এবং অ্যাভেলেবেল আছে। কিন্তু দুর্গাপুরে সেই অ্যাভেলেবিলিটিটা একদম নেই বললেই চলে। এবার যদি আমি ধরুন কলকাতা থেকে বা আসানসোল থেকে বা বাঁকুড়া থেকে বা অন্যান্য জেলা থেকে যদি আমি রাত্রেবেলায় এসে 8টার সময় নামি, সিটি সেন্টারে নামলাম কি দুর্গাপুর স্টেশনে নামলাম, তাহলে আমি বাড়ি যেতে হলে হয় কোনো গাড়ি বুক করতে হবে, অথবা আমার বাড়ি থেকে কোনো গাড়িকে নিয়ে আসতে হবে। এই সমস্যাটা যদি সমাধান করতে হয়, তাহলে একমাত্র প্রসেস হচ্ছে মেট্রো রেলের ব্যবস্থা করা, এবং গোটা দুর্গাপুর কানেক্টেড হয়ে যাবে এই মেট্রো রেলের মাধ্যমে। কিভাবে আপনাকে আমি একটু বুঝিয়ে বলছি। আমি জানি না এখনো পর্যন্ত এর রূপরেখাটা কি আছে মেট্রো রেলের, কিন্তু যদি আমাদের কাছে এই জায়গাটা আসে, তাহলে আমরা সাজেস্ট করব বা আমরা সরকারকে বলবো, আমরা ডিমান্ড রাখবো যে দুর্গাপুর থেকে শুরু করে ডিটিপিএস মায়াবাজার হয়ে মেন গেট মানে ডিএসপি কে কানেক্টেড করে, ডিএসপি যে ইয়েগুলো বিজন এজন এগুলো কানেক্টেড করে আমরা বিধাননগর হয়ে সিটি সেন্টার হয়ে আবার দুর্গাপুর স্টেশনে কানেক্টেড হয়ে যাওয়া। এই যে রাউন্ডটা, এই যে গোলটা, এই যে কানেক্টিভিটিটা যদি হয়ে যায়, গোটা দুর্গাপুরের কমিউনিকেশন সিস্টেমের ব্যাকবোন হয়ে দাঁড়াবে এই মেট্রো রেলের ব্যবস্থা, এবং গোটা দুর্গাপুরের সাধারণ মানুষ এর থেকে চরমভাবে উপকৃত হবে। এবং আপনাকে আমি বলছি, দুর্গাপুর এমন স্পিডে দৌড়াবে যে গোটা পশ্চিমবঙ্গের অর্থব্যবস্থাকে মানে জিডিপিটা কন্ট্রোল করবে হচ্ছে দুর্গাপুর আগামী দিনে। এর সঙ্গে আরেকটা জিনিস হবে, এই যে এই দুর্গাপুরের কানেক্টিভিটিটা যদি আসানসোল পর্যন্ত এক্সটেন্ড করে, এই দিকের একটা গোল আর আসানসোলে একটা গোল, আর সঙ্গে কানেক্টিভিটিটা আশেপাশের খনি অঞ্চল, হ্যাঁ বাকি খনি অঞ্চল, ইন্ডাস্ট্রিয়াল বেল্টটাকে পুরোটাকে কানেক্টিভিটি করবে, এবং
আপনার যে এয়ারপোর্ট সেটাকে যদি কানেক্টিভিটি করে, আপনি যে কোনো না অবশ্যই করে মেট্রো যখন হবে তখন এয়ারপোর্ট কানেক্টিভিটি তো থাকবে। আপনি যে কোনো ইন্টারন্যাশনালি এয়ারপোর্ট এসে নামবে বা যে কোনো জায়গা থেকে এয়ারপোর্ট এসে নামবে, এয়ারপোর্ট থেকে এসে মানুষ নামবে, নামার পরেই সে কিন্তু আসানসোল, দুর্গাপুর বা অন্য যে কোনো জায়গায় সেই মেট্রোর মাধ্যমে পৌঁছে যাবে। এর থেকে দুটো সুবিধা হবে, একটা মেডিকেল যারা ট্রিটমেন্ট করতে যায়, অনেক সময় এরকম আপনারা দেখবেন চেন্নাই গেছে, চেন্নাই থেকে আসার সময় দুর্গাপুরে নেমে আবার মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে, ফলে ওখান থেকে ডাইরেক্টলি ওনারা মেট্রো হয়ে এটা পৌঁছে যাবে হসপিটালে। অথবা যদি ওখান থেকে রাত্রেবেলায় কোথাও নামে, ওখান থেকে হোটেলে আসতে হলো, সঙ্গে সঙ্গে ওরা মেট্রোর মাধ্যমে আপনার সিটি সেন্টার বা আসানসোলে পৌঁছে যেতে পারবে। এটা পশ্চিমবঙ্গের একটা এমন একটা পজিশন তৈরি হবে যেটা কলকাতায় আমরা দমদমের ক্ষেত্রে দেখেছি। দমদম এয়ারপোর্টে নামার পরে ওর আশেপাশে সমস্ত এলাকায় মেট্রোর যেহেতু পরিষেবাটা এখন শুরু হয়নি, কিন্তু এখন কানেক্টিভিটিটা যেহেতু শুরু হচ্ছে, ওই গোটা এলাকাটা এমন ভাবে কানেক্টেড হবে, গোটা কলকাতা যেভাবে এখন কানেক্টেড সেই রকম আগামী দিনে কিছুদিনের মধ্যে পুরো কানেক্টেড হয়ে যাবে, সেরকম দুর্গাপুর এবং আসানসোল কানেক্টেড হয়ে যাবে। যে জিনিসটা আমরা দিল্লিতে দেখেছি আর কি, দিল্লিতে নিউ দিল্লি স্টেশনেও আছে, আবার এয়ারপোর্টেও আছে। এক্সটেন্ডেড দুর্গাপুরের চেহারাও আপনারা দেখতে পাবেন, যে এক্সটেন্ডেড দুর্গাপুর আগামী দিন এই পশ্চিমবঙ্গের মানে যে গতিশক্তিটা, সেই গতিশক্তিটাকে আরো গতি দিতে সাহায্য করবে। বেশ, নিশ্চয়ই আমরা অবশ্যই করে আশাবাদী, এবং আমি একটু আজকে বেশি আশাবাদী। তার কারণ হচ্ছে এই যে মেট্রো পরিকল্পনা বা প্রস্তাব, এটা কিন্তু বিজেপি তখনও সরকার ফর্ম করেনি, সরকার তৈরি করেনি, তার আগেই সুমন্ত আমাকে বলেছিল যে, এবং পরবর্তীকালে সাংবাদিক বৈঠকও করেছিল, এমনটা সুমন্ত বললো। এবং আজকে যখন সরকার সেটা একেবারে অফিসিয়ালি বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করছেন অর্থমন্ত্রী, বিষয়টা অবশ্যই করে আমার কাছে আরো একটু বেশি আগ্রহ হয়েছে। এবং আজকে সুমন্ত যে স্টুডিওতে যে কথাগুলো বলছে, অবশ্যই করে আমার কিন্তু বিশ্বাসটা আরো বেড়ে গেল এই কারণেই, কারণ ওই যে বললাম উদাহরণটা, যে নির্বাচনের আগে তখনও বিজেপি ক্ষমতায় আসেনি, এই মেট্রোর প্রস্তাব কিন্তু সুমন্ত আমাকে বলেছিল। হ্যাঁ, শুনুন, একটা ছোট্ট বিষয় আমি মানে না বললেই নয়। আজকে দেখুন এই সব জিনিসগুলো যেগুলো চলছে সেগুলো চলুক, কিন্তু একটা জায়গায় আপনি ভাবুন, যেখানে আমরা কোনোদিন এই তৃণমূল সরকার যখন ছিল তখন কোনোদিন বলেছিল ডিএ যে স্কুল টিচাররা ক্রমাগত কলকাতার রাস্তায় বসে থেকে না খেয়ে, তাদের বাথরুম নেই, তারা মাথার উপরে রোদ নিয়ে ঠান্ডাকালে বসে থাকার অবস্থায়, সেখানেও তারা কিন্তু ক্রমাগত বলে গেছে যে তাদের ডিএটা বাড়ানো। আজকে কি করে 20% ডিএ বাড়ানো সম্ভব হলো, যেটা কিছুদিন আগে পর্যন্ত বাড়ানো যাচ্ছিল না? আজকে একটা ভাবুন, একটা এই আশাকর্মী দিদিরা যারা, তারা কলকাতার বুকে ক্রমাগত তৃণমূল তাদেরকে চোখ রাঙানি করেছে, তাদেরকে মানে এমন তাদের নিয়ে অপমানজনক কথা বলেছে যেটা মুখে বলা যায় না। সেই সব মানুষগুলোকে যারা আজকে ওখানে বসেছিল, তাদের আজকে 5,000 টাকা কি করে বাড়ানো সম্ভব হলো? আঙ্গনবাড়ির কি করে 5,000 টাকা বাড়ানো সম্ভব হলো? আর লাস্ট একটা কথা আমি বলছি, যে সিভিক ভলেন্টিয়ার ভাইদের যাদেরকে নিয়ে এই তৃণমূল সরকার খেলা করেছিল, আমি বলছি আজকে ওনাদের সম্মানিক হিসাবে 2,000 টাকা বাড়ানোটা ওনাদের ভবিষ্যতের জন্য সিকিউরিটি হিসাবে বাড়ানো হলো। বেশ, আমি এই সুমন্তর এই প্রসঙ্গটাই বলবো, এই যে এই অপমান বা এই ভাবে বলা, এটা আমরা বিগত দিনে দেখেছি, কোট আনকোট ডিএ নিয়ে ঘেউ বেশি করছে ইত্যাদি ব্যাপার, এগুলো আমরা শুনেছি বিগত দিনে, বিগত রাজ্য সরকারের প্রধানের ভার্সানে। সেটা নিয়ে নতুন প্রসঙ্গে আসছি না। তবে আজকে এই বাজেট ঘোষণার পর অর্থমন্ত্রীর আমাদেরই জেলার মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন আমরা একটু শুনে নিই, তারপরে আসছি আলোচনায়। অগ্নিমিত্রা পাল: কিন্তু আজকের বাজেটটা হচ্ছে সত্যিকারের অর্থ, রিয়েল অর্থ, সবাইকে, প্রত্যেকটা স্তরের মানুষকে ছুঁয়ে গেছে, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, তাদেরকে ছুঁয়ে গেছে। আজকে আশাকর্মী বলুন, আজকে আমাদের কৃষকদের বলুন, আজকে মহিলাদের সুরক্ষা বলুন, আজকে আলু চাষিদের বলুন, প্রত্যেকটা বিষয়। এবং এত শর্ট টাইমে, মানে আমি সরকারের মন্ত্রী হিসেবে বলছি না, আমাদের 2 মাসও হয়নি, এবং যে মন্ত্রী, অর্থমন্ত্রী, তার 2 সপ্তাহ হয়নি, তার মধ্যে এত মানবিক বাজেট, আমি বলবো মানুষকে ছুঁয়ে যাওয়া, কত টাকা বাড়ানো হচ্ছে কমানো হচ্ছে তা না, সবাইকে ছুঁয়ে গেছে, তাদের সিভিক ভলেন্টিয়ার বলুন, সত্যি মানে মন ভরে গেল। ওই বলি না যে ইচ্ছে থাকলে সবকিছুই সম্ভব হয়। আমার এরকম মোটা শরীর নিয়ে আমি হিমালয় পর্বতেও উঠতে পারি,
ইচ্ছে থাকলে সবই হয়। আগের সরকারের ইচ্ছে ছিল না। আর শুধু ইচ্ছে থাকাটা, ইচ্ছে না থাকাটা বা থাকাটা তার সম্পূর্ণ তার সরকারের ব্যাপার, কিন্তু না দিয়ে মানুষকে অপমান করা, ঘেউ ঘেউ করো না তো। এই যে ধরনের, শুধু আজকে সরকারি কর্মচারী না, যে কোনো অন্য স্তরের মানুষদের যেভাবে ডিমিন করা হয়েছে, দেন তো নি, তার সাথে সাথে অপমানটা করেছেন, মানে কাটা ঘায়ে নুনের ছেটা ফেরার মানে মতো অবস্থা। অগ্নিমিত্রা পাল পুর নগর উন্নয়ন মন্ত্রী একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। আমি একটু সুমন্তকে বলবো। সুমন্ত, এর আগেও আমরা অনেক বাজেটে দেখেছি, বাজেটে প্রচুর ঘোষণা হয়েছে, বিগত সরকারের আমলেও হয়েছে, তার আগে বাম সরকারের আমলেও হয়েছে। তো মাঝে মধ্যেই একটা কথা খুব ব্যবহার হতো, কোট আনকোট, মিডিয়াও ব্যবহার করতো, বিভিন্ন মানুষ ব্যবহার করতো, কল্পতরু। আমি এই কল্পতরু কথাটাতে না খুব একটা মানে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। কল্পতরু এক্ষেত্রে আমার মনে হয় খাটে না। ইম্পর্টেন্ট কথাটা বললেন অগ্নিমিত্রা পাল। তিনি বললেন এটা মানবিক বাজেট হয়েছে। কি বলবেন? আমি তো প্রথমে আমি পশ্চিমবঙ্গের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের প্রিয় দিদি অগ্নিমিত্রা দি, আমাদের অজয় পোদ্দার মহাশয়, মানে ডাক্তার অজয় পোদ্দার, এবং দুর্গাপুরের 2 এমএলএ মাননীয় লক্ষণচন্দ্র ঘোড়াই এবং চন্দ্রশেখর ব্যানার্জি, এই 5 জন মানুষকে আমি প্রথমেই দুর্গাপুরের মানুষ হিসাবে, পার্টির স্পোক পার্সন পরে আমি দুর্গাপুরের মানুষ হিসাবে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে ওনাদের আজকে যে যে মানে কারণে আজকে দুর্গাপুর তথা পুরো আসানসোল জেলা এবং আসানসোল দুর্গাপুর জেলা আর কি, যে প্রশাসনিক জেলা, এই সমস্ত যে উপহার পেয়েছে এবং এবং তাদের ক্রমাগত চেষ্টার ফলে আজকে যে দুর্গাপুর এগিয়ে যাচ্ছে, এটা এনাদের 5 জনের মানে সহযোগিতায় হয়েছে। আমরা দুর্গাপুরের মানুষরা ওনাদের 5 জনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা জানি যে দুর্গাপুরের মানুষ আগামী দিনে আরো অনেক জিনিস পেতে চলেছে এবং দুর্গাপুরের মানুষ আজকে এই 5 জন মন্ত্রীর হাত ধরে নিশ্চয়ই এই পশ্চিমবঙ্গে গতি দেবে। আমি খুব ইন্টারেস্টিং সুমন্তর একটা কথাই আমার লাগলো, সেটা হচ্ছে যখন জেলা বলছিল দুর্গাপুর আসানসোল, সুমন্ত কিন্তু একবারও পশ্চিম বর্ধমান নামটা বললো না। কদিন ধরেই আমরা শুনছি, বিভিন্ন সময় বিধায়করাও বলেছেন যে জেলার নামকরণ, নাম চেঞ্জ হবে। সুমন্ত কি সেই কারণেই কিছুটা আছে, মানে আসানসোল দুর্গাপুর জেলা, পশ্চিম বর্ধমান তো শুনলাম না না, একবার? দেখুন, আমরা যেমন আমরা সাংগঠনিকভাবে আমি বর্ধমান দুর্গাপুর এটা লোকসভা, আমরা সেটার সঙ্গে আমরা সুন্দরভাবে আমরা কাজ করছি। আবার আমরা এটাও যে জানি যে এই প্রশাসনিক জেলা যেটার ঐতিহ্য রয়েছে, বর্ধমান শহরের একটা যেমন ঐতিহ্য আছে, সেরকমই আসানসোল এবং দুর্গাপুরের একটা আলাদা ঐতিহ্য আছে। এখানে ছোটবেলা থেকে শুনেছি মানুষদের একটা ডিমান্ড ছিল যে এই জেলার নাম পরিবর্তন করা হবে এবং দুর্গাপুরকে একটা আলাদাভাবে জেলা হিসাবে দেখানো হবে। এই ডিমান্ডটাও বিগত দিনে ছিল, এখনো আছে, যে দুর্গাপুর কেন একটা রাঢ়বঙ্গজনের এমন একটা মিডিল পজিশনে, এমন একটা ভৌগোলিক জায়গায় অবস্থিত, যে দুর্গাপুরকে একটা ইন্ডিভিজুয়াল জেলা কেন আগামী দিনে করা যাবে না। যদিও আজকে হয়তো আসানসোল এবং দুর্গাপুর এখন একটা জেলা রয়েছে, কিন্তু হতে পারে যে মানুষের চাহিদা পূর্ণ করার জন্য সরকার এটাকে, আজকে যেমন অনেক জেলা, আজকে 5টা জেলা আরো অনেকগুলো হয়েছে, হতে পারে ভবিষ্যতে দুর্গাপুরকেও একটা ইন্ডিভিজুয়াল জেলা হিসেবে তুলে ধরা হবে এবং দুর্গাপুর এমন একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হবে বা মেডিকেল হাব তৈরি হবে এবং এডুকেশনাল হাব তৈরি হবে, যেটার মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্র, সামাজিক ক্ষেত্র সবকিছুর উন্নতি সাধন হবে। তাই আমরা বারবার ডিমান্ড রেখেছি, মানে অ্যাজ এ দুর্গাপুরের আমরা সিটিজেন, আমরা বারবার ডিমান্ড রেখেছি যে দুর্গাপুরকে রাঢ়বঙ্গ জোনের যেহেতু মিডল পজিশন, এটাকে একটা জেলা হিসাবে আগামী দিনে ঘোষণা করা হতে পারে। আজকে না হোক, কিন্তু ভবিষ্যতে গিয়েও হতে পারে সরকার এটাকে নিয়ে ভাবনা চিন্তা করলো এবং আমরা এটার জন্য মানে আশাবাদী যে আগামী দিনে এরকম কিছু হতে পারে। ঠিক সেই নির্বাচনের আগের মেট্রো প্রস্তাবের মতনই এই প্রস্তাবটাও আমরা আজকের থেকে করছি না, আজ প্রায় 10-15 বছর ধরে আমাদের এই প্রস্তাবটা রয়েছে যে দুর্গাপুরকে ইন্ডিভিজুয়ালি জেলা করা হোক। তার মধ্যে এখন কিছুটা আমাদের পূর্ণ হয়েছে, আসানসোল দুর্গাপুর জেলা হিসেবে নামকরণ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী দিনে হয়তো দুটো বড় বড় জেলা হিসেবে পরিচিতি লাভ করবে দুর্গাপুর এবং আসানসোল এবং এগিয়ে যাবে। বেশ, আজকের বাজেটের পরেই দুর্গাপুরের 2 বিধায়ক, দুর্গাপুর পূর্বের চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের লক্ষণচন্দ্র ঘোড়াই, বাজেটের পরে তাদের যে প্রতিক্রিয়া, তারা এই
শহরেরই সন্তান, এই শহর থেকেই তারা নির্বাচনে জিতে আজকে যখন অর্থমন্ত্রী বাজেট পেশ করছিলেন, তারা সেই সময় বিধানসভায় বসেছিলেন। অবশ্যই করে তাদের কি প্রতিক্রিয়া, দুটো প্রতিক্রিয়া পরপর শুনবো। দুর্গাপুর প্রথম আজকে আসানসোল দুর্গাপুর মেট্রো রেলে প্রস্তাবের অন্তর্ভুক্তিকরণ হয়েছে, ডিপিআর করা হবে এবং তার প্রজেক্ট হচ্ছে বাস্তবায়নের পথে বাজেটে আলোচিত হয়েছে। এখানে দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল করিডোর আগেই নরেন্দ্র মোদীজি ঘোষণা করেছিলেন নির্মলা সীতারমণজি বাজেটের মধ্যে দিয়ে। আজ রাজ্য বাজেটেও দুর্গাপুরকে স্পেশাল ইকোনমিক জোন এবং হচ্ছে তার সাথে দুর্গাপুরকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল করিডোর ঘোষণা করা হয়েছে। এবং দুর্গাপুরের ক্ষেত্রে সেমি কন্ডাক্টর প্ল্যান্ট এখানে তৈরি হবে, তার প্রজেক্টের বাস্তবায়ন রেখেছেন। এবং লুধিয়ানা ডানকুনি রেল প্রজেক্ট, সেটারও ফ্রেড করিডোরের সাথে অ্যালাইড করে অন্ডাল থেকে শুরু করে দুর্গাপুর পর্যন্ত বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় মেডিকেল কলেজ করার প্রস্তাব এসেছে, সেখানে আমরা আশা রাখব যে আসানসোল জেলায় যদি মেডিকেল কলেজ হয় আসানসোল, তাহলে দুর্গাপুরে অন্তত ইএসআই হাসপাতালকে মেডিকেল কলেজ করা হোক, তার লিখিত প্রস্তাব আমি সাবমিট করেছি। শিল্পায়নের ক্ষেত্রে দুর্গাপুর ভারতবর্ষের মধ্যে তথা বিশ্বের দরবারে এক সুনাম ছিল দুর্গাপুরে। সেই দুর্গাপুরকে আজকে সেমি কন্ডাক্টর ইউনিট স্থাপন করার কথা অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। দুর্গাপুরকে মেট্রো জেলার সঙ্গে আসানসোল দুর্গাপুরে মেট্রো চালু হবে সেটা ঘোষণা করেছেন। এবং আজকে যারা কর্মচারী 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। এবং আজকে আশা কর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে সেই ভলেন্টিয়ার থেকে শুরু করে সর্বত্র ক্ষেত্রে যে মাইনে বৃদ্ধি করেছে, আমরা গর্বিত এবং অর্থমন্ত্রীকে পেয়ে এবং আমাদের মুখ্যমন্ত্রীকে পেয়ে পড়ে। তাই দুর্গাপুরের মানুষ, সারা বাংলার মানুষ এই বাজেট থেকে অত্যন্ত খুশি, ইতিমধ্যে প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমিও বিধায়ক হিসেবে 5 বছর বিধানসভা ছিলাম, কিন্তু যা প্রতি মুহূর্তে আমরা দুর্ভিক্ষ করতাম, কথা বলার সুযোগ ছিল না, কাজ করার সুযোগ ছিল না। সঙ্গে সঙ্গে আমাদের এমএলএ ল্যাড ফান্ড, সেই ফান্ড মাত্র 70 টাকা ছিল, সেটা বাড়িয়ে 1 কোটি করা হয়েছে। অর্থাৎ 3 কোটি 30 লক্ষ টাকা জায়গায় আজকে 3 কোটি 3 লাখ টাকা জায়গায় এখন সেটা 5 কোটি টাকা আমরা প্রতি বছর পাবো। 5 বছরে সেটা আজকে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। সেজন্য বাংলার মানুষকে যেভাবে আমাদের দুয়াত্র আশীর্বাদ করেছিলেন, আজকে বাংলার মানুষ নিশ্চিতভাবে এই বাজেটের পরে একইভাবে সে আশীর্বাদ আমার সঙ্গে এই সমর্থনে অবশ্যই এগিয়ে আসবেন। আজকে অনেকগুলো দিকই রয়েছে বাজেটের উল্লেখযোগ্য বিষয়। তবে এখানে লক্ষণ ঘড়ুই তিনি বলেছেন যে এমএলএ ল্যাডের যে টাকাটা সেটাও 70 লক্ষ থেকে বাড়িয়ে 1 কোটি টাকা করা হয়েছে, ফলে 5 বছরে 5 কোটি টাকা হবে। এটা অবশ্যই করে একটা বড় দিক। এর পাশাপাশি আরেকটা বিষয় যেটা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় উল্লেখ করলেন, সেটা হচ্ছে আজকে মাননীয় অর্থমন্ত্রী তিনি মেডিকেল কলেজ করার কথা বলেছেন পশ্চিম বর্ধমান জেলায়। পরিকাঠামোগত দিক দিয়ে দেখতে গেলে এই মুহূর্তে আসানসোল জেলা হাসপাতাল পরিকাঠামোর দিক দিয়ে মেডিকেল কলেজ হবার উপযুক্ত, এটা আমাদেরকে মেনে নিতেই হবে দুর্গাপুরবাসীদেরকে। কিন্তু তিনি এর পাশাপাশি এটাও বলেছেন যে ওটা যদি হয় তাহলে দুর্গাপুরের ইএসআই হাসপাতালও কিন্তু সেই পরিকাঠামো রয়েছে বা সেই জায়গা রয়েছে, এটাও হতে পারে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। কি বলবেন? দেখুন, আমরা বারবার বলে এসেছিলাম যে দুর্গাপুরের যেহেতু মেডিকেল এর দিকটা যদি আপনি দেখেন, তাহলে এখানে বড় বড় প্রাইভেট হসপিটাল প্রচুর আছে। না, শুধু হাসপাতাল না, মেডিকেল কলেজ রয়েছে। আমি ওটাই বলছি, মেডিকেল কলেজ দুটো মেডিকেল কলেজ আছে প্রাইভেট। একটা এইদিকে আপনার গৌরী দেবীর এখানে একটা আছে আপনার আইকিউ সিটি, ওদিকে সনকা, এদিকে সনকা। তিনটে হসপিটাল আছে, দুটো নয় 3টে হসপিটাল আছে, যে হসপিটালগুলো কলেজ হিসাবে এখন চলছে, যেগুলো প্রাইভেট। এছাড়াও আপনি বড় বড় হসপিটাল যেখানে ট্রিটমেন্ট করানোর জন্য শুধু দুর্গাপুর পশ্চিমবঙ্গের মানুষেরা নয়, বাইরের রাজ্য থেকে, প্রতিবেশীরা ঝাড়খণ্ড বিহার থেকেও প্রচুর মেডিকেল হাব এই মুহূর্তে দুর্গাপুর। যেরকম মিশন হেলথ ওয়ার্ল্ড, এরকম বড় হসপিটাল, বিবেকানন্দ আইকিউ সিটি রয়েছে, সনকা রয়েছে, গৌরীদেবী রয়েছে। এইসব হসপিটালে কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে এবং বাইরের রাজ্যের মানুষেরা এসে ট্রিটমেন্ট করাচ্ছেন। তা আমাদের কাছে এটা একটা বড় পাওনা যে আজকে দুর্গাপুর একটা মেডিকেল হাব রূপে মানে অলরেডি প্রতিষ্ঠিত। এরপরে যদি গভর্নমেন্ট একটা হসপিটাল, বড় হসপিটাল কাইন্ড অফ এইমস
আমি বলছি না এইমস, কেননা এইমস অলরেডি আমাদের কল্যাণীতে কল্যাণীতে হয়ে গেছে, উত্তরবঙ্গে আজকে আবার একটা ঘোষণা হয়েছে। লেভেলের যদি কোনো হসপিটালে এরকম যায়, যদি আগামী দিনে হয়, হয়তো আসানসোলে এখন যদি হয়, পরবর্তীকালে দুর্গাপুরও কিন্তু একটা হসপিটাল পাওয়ার যোগ্যতা রাখে। কারণ দুর্গাপুরে যদি এরকম একটা হসপিটাল হয়, আর এই দুর্গাপুরকে যদি এইরকম ভাবে ডেভেলপ করা হয়, তাহলে একটা এত বড় ইনফ্রাস্ট্রাকচারের এরকম একটা হসপিটালের প্রয়োজন আগামী দিনে হবে। কারণ হচ্ছে, যেমন আগে আমরা কোথাও বড় হসপিটাল বলতে আমরা ডিএসপি হসপিটালকে বুঝতাম, মেন হসপিটালকে, ঠিক। পরবর্তীকালে অন্যান্য হসপিটাল হয়েছে। কিন্তু আজকের ডেটে ইনফ্রাস্ট্রাকচার যদি আপনারা দেখেন, তাহলে ইএসআই বা DSP main hospital। ডিএসপি মেন হসপিটাল দুটোরই ইনফ্রাস্ট্রাকচার অলরেডি আছে, যেখানে আমরা এটাকে কলেজ রূপে বানাতে পারি। মানে একটা জেলা বড় হাসপাতাল বা সুপার স্পেশালিটি হাসপাতাল একদম, হিসেবে এটাকে একদম, করা একদম, যায়, একদম। তো মেডিকেল আমরা কলেজ। এটা আমরা ভাবতেই পারি যে এখানে, বা আমাদের চাহিদা থাকতেই পারে, এবং দুর্গাপুরবাসী হিসাবে আমাদের এটা ইচ্ছে থাকতেই পারে। কিন্তু সরকারের, আপনি একটা ভাবুন, এই সরকার যেভাবে মানবিক দিকটা নিজেদের দেখিয়েছে, এবং সমস্ত ক্ষেত্রে, যেটা অগ্নিমিত্রাদি বললেন, যে সমস্ত ক্ষেত্রে কিন্তু উন্নতি সাধন করেছে, এবং সমস্ত মানুষ কিছু না কিছু পেয়েছে। একদম একদম গ্রাউন্ড থেকে নিয়ে একদম ইন্ডাস্ট্রির যে টপ মাথা রয়েছে সবাই পেয়েছেন। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে, এর আগের সরকারগুলোতে আপনি ভাবুন, সবসময় এটা বলতো যে আমাদের স্বাদ আছে, সাধ্য নেই, আমাদের কাছে এত টাকা আছে, আমাদের কাছে টাকার অভাব আছে, আমরা এই করতে পারছি না, সবকিছুতে টাকা আটকাচ্ছে। আচ্ছা, টাকা নেই, ঠিক আছে। এক্ষেত্রে না, সুমন্ত, এটা- এটা আমি এক্ষেত্রে বল- তোমাদের আমি- একটা অ্যাডভান্টেজ না, না, হয়েছে, আমাদের advantage সেটা এটাই যেহেতু আছে। ডবল ইঞ্জিন সরকার, আমি সেহেতু তো- কেন্দ্রের আমি কেন্দ্রের টাকা বলছি- আসছে, যোগান আসছে। আমি বলছি এইটাই আমরা বারবার এতদিন ধরে বলে এসেছিলাম, যে পশ্চিমবঙ্গ বঞ্চিত, কারণ রাজ্য এবং সেন্ট্রালের যে সরকার, সেটা সব সময় আলাদা আলাদা হয়েছে, এবং একে অপরের সঙ্গে লড়াইয়ের জন্য পশ্চিমবঙ্গবাসী আলটিমেটলি লস হয়েছে, পশ্চিমবঙ্গবাসীর লস হয়েছে। তাই আজকে যে পশ্চিমবঙ্গের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, আজকে সেন্ট্রালের যে সরকার, সেটাও ভারতীয় জনতা পার্টির সরকার, আজকে ডবল ইঞ্জিন সরকার, যে দ্রুত গতিতে মেট্রো বুলেট ট্রেনের মতো ছুটছে, আগামী দিন পশ্চিমবঙ্গ এমন জায়গায় পৌঁছবে যে গোটা ভারতবর্ষকে দিক নির্দেশ করবে, দিশা দেখাবে। আমি সেটা অবশ্যই করে, ভবিষ্যতে আমাদের নিশ্চয়ই সেটা নজর থাকবে। কিন্তু তার আগে আজকে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে, যেটা সাম্প্রতিক অতীত তো বটেই, বেশ কয়েক বছরে আমরা কিন্তু সেটা এরকম কোনো ঘোষণা পাইনি। এই দুর্গাপুর শহরে 1990 দশকের শেষের দিক থেকেই আমরা একের পর এক ইন্ডাস্ট্রি, শিল্প তালুক বন্ধ হয়ে যেতে দেখেছি। সেখানে এমএমসি রয়েছে, হিন্দুস্তান ফার্টিলাইজার রয়েছে, বিওজিএল রয়েছে, আসানসোলে একাধিক ইন্ডাস্ট্রি আমরা বন্ধ হতে দেখেছি। কিন্তু বহুদিন বাদে একটা বাজেটে অন্তত একটা ইন্ডাস্ট্রির কথা, ঘোষণার কথা শুনলাম। সেমিকন্ডাক্টর একটা ইন্ডাস্ট্রি তৈরি করবে, এরকম একটা প্রস্তাব রাজ্যের অর্থমন্ত্রী তিনি আজকে রেখেছেন। আমি সুমন্তর কাছে অবশ্যই আলোচনায় আসবো, তবে তার আগে এই আজকের দুর্গাপুর প্রসঙ্গ, বারবার বিধানসভায় উঠে আসা প্রসঙ্গে বিভিন্ন বিশিষ্ট মানুষজন, তারা কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্ব হতে পারেন, তারা যে কোনো ট্রেডে থাকতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, বিভিন্নভাবে হতে পারেন, কিন্তু সর্বোপরি তারা দুর্গাপুরের মানুষ। তারা কি বলছেন, বক্তব্যগুলো একটু শুনে নিই, অবশ্যই আসছি আলোচনা। দুর্গাপুরে যদি মেট্রো চলে, এবং দুর্গাপুর শিল্পাঞ্চলকে নিয়ে যে মেট্রো নিয়ে চিন্তা ভাবনা করা হয়েছে, এটা যদি হয়, এন্টায়ার এলাকার হসপিটালিটি সেক্টরে আমরা যারা ব্যবসা করি তাদের মন পাল্টে যাবে এবং আমূল পরিবর্তন আসবে। এর সুফল সমস্ত দুর্গাপুরবাসী এবং ছোট ছোট আমাদের মতন যারা এন্টারপ্রেনাররা রয়েছে প্রত্যেকেই উপকৃত হবে। ধরুন, এটা যদি হয়, এটা দুর্গাপুর সিটির যে মান এই মুহূর্তে রয়েছে, সেই মানটা আরেকটু উন্নত হবে। এখানে যারা ধরুন বাড়ি ভাড়া দিয়ে থাকে, তাদের বাড়ি ভাড়ার পরিমাণটা বাড়বে, নতুন মানুষজন আসবে, দুর্গাপুরে একটা নতুন রক্ত ঢুকবে। দুর্গাপুরে যেটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, সেটা কিন্তু ভালো হবে। এটা দুর্গাপুরের ভবিষ্যতের জন্য খুবই ভালো, যদি এটা সঠিকভাবে বাস্তবায়িত হয়। আমরা যতটুকু জানি বা যতটুকু আমাদের কাছে তথ্য আছে, সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের সিলিকন ভ্যালি হচ্ছে ব্যাঙ্গালোরের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, প্রায় এই মুহূর্তে আমাদের দুর্গাপুরের প্রায় 15 থেকে 20 হাজার ছেলে মেয়ে শুধু দুর্গাপুরে, এবং দুর্গাপুরে সেমিকন্ডাক্টর। এবং তার সঙ্গে সঙ্গে আমি সরকারের কাছে একটা আবেদন রাখবো যে আমাদের যে ইন্ডাস্ট্রির যদি খালি জমি থাকে, সেই জমিতে যদি আইটি হাব করা যায়। কারণ এখানে পড়াশোনার মান এবং এডুকেশনাল হাব হিসাবে দুর্গাপুর যেভাবে প্রতিষ্ঠিত,
এবং যে ক্ষেত্রে এখানকার লোকাল ছেলেমেয়েরা যেভাবে আইটি থেকে শুরু করে সমস্ত জায়গায় পড়াশোনা করছে এবং দুর্গাপুরে পড়াশোনার মানটা উন্নত, সেক্ষেত্রে যদি এখানে আইটি হাব করা হয় তাহলে গোটা দুর্গাপুর কেন পশ্চিম বর্ধমান জেলা থেকে শুরু করে এন্টায়ার উত্তরবঙ্গ পর্যন্ত উপকৃত হবে। কারণ আমাদের এখানে এত স্কুল কলেজগুলো রয়েছে, এনআইটি রয়েছে, সব জায়গার থেকে পাস আউট ছেলে মেয়েরা যারা থাকছে, দুর্গাপুরের ছেলে মেয়েরা থাকছে, প্রত্যেকেরই চাহিদা যে দুর্গাপুরে কিছু হোক, তাহলে তারা ঘরের থেকে কাজটা করতে পারে। এবং আমরাও যেটা সরকারের কাছে আবেদন রাখবো যে দুর্গাপুরে যেন এই আইটি বেস এবং সেমিকন্ডাক্টরের যে চিন্তাভাবনাটা করা হয়েছে এটা যেন বাস্তবায়িত হয়। যতদিন আর অন্য সরকার ছিল, দুর্গাপুর আসানসোল জেলা নিয়ে কোনো এতটা ভাবনা চিন্তা ছিল না। যবে দিয়ে বিজেপির সরকার এসছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে যা ভাবনা চিন্তা নিয়েছেন, আমরা খুবই খুশি। এই ভাবনা চিন্তাটা কারো কাছে আসেনি যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে এটা দুর্গাপুর আসানসোল জেলা নিয়ে যে মেট্রো সেবাটা দিচ্ছেন, এই জন্য ওনাকে খুবই ধন্যবাদ আমরা জানাই দুর্গাপুরবাসীর হিসাবে। আমার মনে হয় যে বিধানচন্দ্র রায়ের স্বপ্নের জায়গা দুর্গাপুর, আর দুর্গাপুর আসানসোল মিলে পশ্চিম বর্ধমান জেলা। যদি আসানসোল দুর্গাপুরকে এইভাবে মানে অগ্রগতি দিয়ে মেট্রো সঙ্গে জুড়ে দেওয়া যায় আসানসোল দুর্গাপুরকে, এর থেকে ভালো কিছু হতে পারে না। কারণ এটা পুরোটাই ইন্ডাস্ট্রিয়াল, এখান থেকে শুরু করে একদম সুদূর ঝাড়খণ্ড বর্ডার অব্দি পুরোটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। আর এটাকে যদি একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, তাহলে এদের দূরদর্শিতাতে আমি আমার ভালো লাগছে। যে আমার তো মনে হয় ইস্টার্ন জোনে এটা প্রথম হচ্ছে মনে হয়, যেটুকু মনে হচ্ছে। তো এর থেকে খুশির কি, এত রোজগারের জায়গা বৃদ্ধি হবে। তাছাড়া আমি এক্সটার্নাল কিছু বলি যে বাজেটে যেভাবে দেখলাম বয়স্ক বৃদ্ধ এদের একটা বৃদ্ধি হয়েছে, তো আরো আদার্স অনেকগুলো, তো একটা আশা নিয়ে আমরা থাকছি। কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবাংলার মেট্রো প্রকল্প থাকা সত্ত্বেও এই মেট্রো প্রকল্প বন্ধ পড়েছিল। আমাদের সরকার শপথ নেওয়ার পরে সেটা চালু করেছে, তার সাথে সাথে সংযুক্তিকরণ করেছে আসানসোল, দুর্গাপুর, এদিকে শিলিগুড়ি, বিভিন্ন জায়গায় যে মেট্রো পরিকল্পনাকে আরো বাস্তবায়িত করা হবে, বাস্তবে ধরাতলে নামানো হবে, তার পরিকল্পনা এই বাজেটে আছে। তার সাথে সাথে দুর্গাপুরকে সেমি কন্ট্রাক্টর হিসাবে তুলে ধরবে এবং কেন্দ্রীয় বাজেটে বলেছিল এটাকে শিল্প করিডোর করা হবে, তারও বিস্তারিত পরিকল্পনা আজকের এই বাজেটে রয়েছে। আগামী দিনে কলকাতার পরে দুর্গাপুর একটা অন্যতম স্থান রূপে উঠে আসবে এবং দুর্গাপুরে যাতে স্মার্ট সিটি হয়, তার জন্য যে যে ক্রাইটেরিয়া দরকার আছে, ন্যূনতম ক্রাইটেরিয়া হচ্ছে একটা স্মার্ট সিটি করতে গেলে সেই কর্পোরেশনে মিনিমাম ৭২টা ওয়ার্ড থাকা দরকার আছে পপুলেশন ডেন্সিটি হিসাবে। সেদিকেও আমরা ব্যবস্থা চলছে, কর্পোরেশন নির্বাচনে এবারে সেই পথেও আমরা এগোবো এবং আগামী দিনে দুর্গাপুরকে যাতে ঢালিয়ে সাজা যায়, দুর্গাপুরে মেডিকেল হাব করা যায়, দুর্গাপুরে আইটি সেক্টর করা হয়, সেই ব্যবস্থা এই বাজেটে করা হয়েছে। একটা বিষয় প্রত্যেকের বক্তব্য আমি খুব মন দিয়ে শুনলাম, সবাই একটু বেশি আশাবাদী হয়ে গেছেন। তার কারণ হচ্ছে এই যে বলে না যে না পাওয়ার নানান যন্ত্রণা থেকে যখন একটু মানুষ আশার আলো দেখে, মানুষ ঝাঁপিয়ে পড়ে এবং প্রত্যাশার যে ফানুসটা সেটা কিন্তু অনেক ফুলে যায়। যেটা আজকে কিন্তু বিভিন্ন মানুষের সাথে কথা বলে আমাদের মনে হয়েছে, সেটা একটা ব্যবসায়ী হোক, সেটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, বা বিধায়করা হোক, বা এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছে জেলা মুখপাত্র বিজেপির সুমন্ত, এবং যারা সাধারণ মানুষ আপনারা শুনছেন আমাদের এই অনুষ্ঠান। আশা কোথাও একটা বুক বাঁধছে, কারণ 2008-2009 সিঙ্গুর পরবর্তী পশ্চিমবঙ্গে শিল্প কিন্তু সেই অর্থে একেবারে খরা ছিল। বছর বছর যদিও বিজনেস সামিট হয়েছে প্রচুর, মৌন স্বাক্ষর হয়েছে প্রচুর, কিন্তু প্রকৃত অর্থে সেই শিল্প কিন্তু আমাদের নজরে পড়েনি। আজকে একটা জিনিস, অর্থমন্ত্রী সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির ঘোষণা কিন্তু একটা অন্য দিশা দেখাচ্ছে। সুমন্ত, আমি একটা বিষয় বলতে চাই। দেখুন, এখানে একটা বিষয় হচ্ছে যে যখন প্রধানমন্ত্রী জনধন যোজনা, অনেকদিন আগের কথা বলছি, 2014-এর আশেপাশে যখন জনধন যোজনার কথা বলা হচ্ছিল এবং প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট খোলানোর কথা বলা হচ্ছিল, ঠিক তখন যারা বিরোধী ছিল তাদের বক্তব্য ছিল, আরে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট খোলা হচ্ছে, এ তো সম্ভবই নয়, এ কেন হচ্ছে, কি হচ্ছে, তাদের নানা প্রশ্ন ছিল এবং মানুষকেও বিভ্রান্ত করছিল। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন নিয়ে এগোচ্ছিলেন এবং যে ভিশনের মাধ্যমে 35 কোটি, 40 কোটি, পরে 50 কোটি মানুষের
ব্যাংক অ্যাকাউন্ট খোলানো হলো, তার মুখ্য ফল এখন পাওয়া যাচ্ছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সমস্ত যোজনার টাকা পৌঁছে যাচ্ছে। কারণ রাজীব গান্ধী সেই টাইমে বলেছিলেন যে আমরা 1 টাকা পাঠালে 10 পয়সা কি 20 পয়সা এসে পৌঁছায় নিচে। সেই প্রবলেমটা সলিউশন করার জন্য জনধন যোজনা তৈরি করা হয়েছিল। আজকে যদি আপনি ভাবেন মেট্রো হচ্ছে দুর্গাপুরে, আমি ওইটাকে রিলেট কেন এটার সঙ্গে করছি আপনাকে বোঝাচ্ছি। মেট্রো আজকে হচ্ছে, আজকে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট হচ্ছে, আজকে দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল হাব হচ্ছে, এছাড়াও এখানে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে শুরু করে আরো অন্যান্য বিষয়গুলো অনেক কিছু আসছে। আপনাকে আমি বলছি এর দূরদর্শিতাটা চিন্তা করুন। আজকে যে মানুষের প্রত্যাশাটা বেড়েছে, আইটি হাবের কথা বলা হচ্ছে, টেলিকম হাবের কথা বলা হচ্ছে, আরো অন্যান্য ইন্ডাস্ট্রির হাবের কথা বলা হচ্ছে। ব্যাংক সেক্টর, কলকাতার ইস্টার্ন জোনের ব্যাংক সেক্টরগুলো সব কলকাতায় আছে। কোনো না কোনো ভাবে যদি এইখানে দুর্গাপুরে সেই জোনের ব্যাংক সেক্টরগুলোকে নিয়ে আসা যায় কিছু অংশকে, এরকম ভাবে বিভিন্ন যোজনা কিন্তু রয়েছে। আজকে এই যে মেট্রো রেল বা আপনি ইন্ডাস্ট্রিয়াল করিডোর বা সেমিকন্ডাক্টর করিডোর, এটা শুধুমাত্র দুর্গাপুরের ইন্ডাস্ট্রিকে গতি দেওয়ার জাস্ট শুরু। আপনারা এটাতে শুধু ভেবে রাখুন যে আলিবাবা 40 চোরের যে গল্প শুনেছেন, খুলজা সিমসিম, খুলজা সিমসিমটা আপনারা দেখতে পাচ্ছেন। ভেতরে ঢুকে সম্পূর্ণ যে এত এত সম্পত্তি ছিল, যে ইয়ে ছিল, এটা আগামী দিনে দেখতে পাবেন যে ওখান থেকে কত কিছু বেরিয়ে আসছে। এবং আপনাকে আমি বলছি এই যে ইন্ডাস্ট্রিয়াল হাব থেকে শুরু করে এই যে ছোট ছোট বিষয়গুলো এখন মনে হচ্ছে যে এটা কি রয়েছে, এইটুকু এই জিনিসটাই হয়েছে, কিন্তু যেটা খালি চোখে এখন দেখা যাচ্ছে না, যেটা আপনারা দেখছেন যে এই হাবগুলো তৈরি হয়েছে বা এই মেট্রোটা তৈরি হচ্ছে, আগামী দিনে এমন একটা জায়গায় এই দুর্গাপুরকে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। তার প্রথম ধাপটা হচ্ছে এটা। কিন্তু যখন আমরা পৌঁছাবো, ওপর পর্যন্ত যখন পৌঁছাবো, আপনাকে আমি বলছি আগামী দিনে যেরকম গুজরাটে অনেকগুলো শহর এমন ভাবে তৈরি করা হয়েছে যেগুলো পশ্চিমবঙ্গ শুধু নয়, মানে ভারতবর্ষ শুধু নয়, বিশ্বের বাজারেও কিন্তু ওরা দাগ কেটেছে। সেরকম দুর্গাপুরও আগামী দিনে বিশ্বের বাজারে দাগ কাটবে এবং বিশ্ব জানবে দুর্গাপুর বলে একটা শহর কিন্তু ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মধ্যে আছে। আমি একটু আগে তুমি গুজরাটের কথা বলছিলে, আমি এই যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি এই মুহূর্তে গুজরাটেই অন্তত 4খানা কন্ডাক্টর ইন্ডাস্ট্রি রয়েছে। আমাদের পাশের রাজ্য উড়িষ্যাতে সেমিকন্ডাক্টর, ভুবনেশ্বরে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি রয়েছে। আসামে টাটা করেছে, টাটার 27,000 কোটি টাকা সেখানে ইনভেস্টমেন্ট রয়েছে। টাটার সেমিকন্ডাক্টর মানে সেখানে অন্তত একটা ছোট্ট মাঝখানে একটু বলে নিই, আগামী বিগত দিনে আপনি যদি দেখেন দুর্গাপুরে বিধাননগর, দুর্গাপুরের সিটি সেন্টার, এগুলো কোথাও না কোথাও এমন পরিস্থিতি হয়েছে যেগুলো বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, এটা তৃণমূলের এখানে এই জন্য বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেছে যে এখানের যে ট্যালেন্ট ছিল, দুর্গাপুরে যেহেতু এডুকেশনাল হাব, এখান থেকে পড়ার সুযোগ অনেক বেশি। আশেপাশের সমস্ত জেলাগুলো এবং দুর্গাপুরের যারা বাচ্চারা আছে তারা কিন্তু পড়াশোনা শিখে বিভিন্ন জায়গায় চাকরি করতে চলে গেছে, ব্যাঙ্গালোর, বিদেশে, কলকাতায়। ফলে এখানে যারা বাবা মা রয়েছে তারা কিন্তু আর কোথাও যেতে পারছে না। এখানে যেহেতু পৈতৃক সম্পত্তি হিসাবে এখানে মানুষ আছে, সেজন্য ছেলে মেয়ের সাথে যায়নি, আর সেই বাবা মারা বয়স্ক হয়ে গিয়ে এখানেই থাকছে। যদি এই ইন্ডাস্ট্রির এই হাব তৈরি হয়ে যায় তাহলে দুর্গাপুরের ছেলেরা দুর্গাপুরেই থাকবে, আশেপাশের জেলার ছেলেগুলো আশেপাশের জেলাতেই থাকতে হবে। প্রতিদিন যাতায়াতের মাধ্যমে তারা বাড়িকেও সময় দিতে পারবে, তাদের জীবনযাপনও স্বচ্ছ হবে এবং তাদের ভবিষ্যৎও সুরক্ষিত হবে। এই লক্ষ্যটা আজকে মাননীয় শুভেন্দু অধিকারী এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি বুঝেছেন, এবং আমাদের যারা মন্ত্রীরা রয়েছেন, অগ্নিমিত্রাদি, আমাদের এমএলএরা রয়েছেন, এই কথাটা বারবার ওনারা বলে গেছেন। আজকে সেই স্বপ্ন পূর্ণ করার লক্ষ্যে কিন্তু এই সরকার, এই মানবিক সরকার এগোচ্ছে। আজকে তৃণমূলের নেতাদের মুখ বন্ধ, আজকে কংগ্রেসের নেতাদের মুখ বন্ধ, তাদের বলার কিছু নেই। তারা বলবেন তো বলবেন কি, কারণ তারা তো সর্বদা মানুষকে ভুল বুঝিয়েছেন, বিভ্রান্ত করেছেন। আজকেও ওনারা ভুল বোঝানোর চেষ্টা করবেন, মিথ্যে কথা বলবেন, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে যে ডবল ইঞ্জিন সরকার যখন শুরু হয় বা চালু হয় তার বেনিফিট কি কি পাওয়া যায়। আগামী দিনে আপনাকে আমি বলে রাখছি যে আজকে 3,000 টাকার অন্নপূর্ণা যোজনাই বলুন আর 20% ডিএর কথাই বলুন, আজকে সাধারণ মানুষকে অন্তত রাস্তায় বসার মতো আর পরিস্থিতি এই সরকার করতে দেবে না। কারণ হচ্ছে সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে যে এই ডবল ইঞ্জিন সরকার আগামী দিনের ওনাদের ভবিষ্যৎ সিকিউর করার জন্য পারফেক্ট সরকার। আগামী দিনে এই সরকার এত সহজে মানুষের
যে ম্যান্ডেট পেয়েছে সেই ম্যান্ডেটকে অপমান বা অন্যায় করবে না, যেটা তৃণমূল বা কংগ্রেস করে এসেছিল বা সিপিএম। আমি একেবারে আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে, আমি এই অনুষ্ঠান শেষ করবো, তবে আমার শেষ প্রশ্ন একটা, সেটা অবশ্যই শহরবাসীর প্রশ্ন, আমি এই শহরের লোক, আমার প্রশ্ন, এবং সাংবাদিক হিসেবে তো অবশ্যই সেই প্রশ্ন থাকবে। সেটা হচ্ছে বিগত দিনে দুর্গাপুরে একের পর এক শিল্প কারখানাকে আমরা বন্ধ হতে দেখেছি। আমি নামগুলো কিছু আগেও বলেছি, বহু চর্চিত নাম যে নামগুলো রয়েছে। আমার প্রশ্ন সুমন্তর কাছে সেটা হচ্ছে যে নির্বাচনের আগে তোমরা বলেছিলে যে এই মেট্রো প্রসঙ্গ, আজকে যেটা অর্থমন্ত্রী বলেছেন বিধানসভায়, এই প্রসঙ্গ তোমাদের কাছে শুনেছিলাম। আজকে আমি এই স্টুডিওতে বসে জানতে চাইছি যে বন্ধ হয়ে যাওয়া যে ইন্ডাস্ট্রিগুলো এখানে রয়েছে, এমএনসি রয়েছে, ফার্টিলাইজার রয়েছে, এই নিয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনা বিজেপি সরকারের বা তোমাদের তরফ থেকে এখনো পর্যন্ত করা হয়েছে? দেখুন, আমার সাধারণ জ্ঞান বুদ্ধিতে এটাই আমার মনে হয়। দেখুন, আজকের ডেটে আপনি যদি ডট পেন ইউজ না করে আপনি কালি পেন ইউজ করেন, তাহলে খুব একটা ওটা গুরুত্বপূর্ণ হবে না। আমার কথাটা যদি বুঝতে চান, যে একটা যেটাতে কালি ভরে সেই পেনটা ইউজ করতাম, সেই পেনটা কিন্তু কম ইউজ হয়, এখন ডট পেনটা বেশি ইউজ হয়, কারণ ওটা খুব সুবিধাজনক, ইউজ অ্যান্ড থ্রো এর মাধ্যমে চলছে। তা আমরা মনে করি যেসব ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে সেইগুলো খুলবো চিন্তা করে সেই কালি পেনে কালি ভরে সেটাকে নতুন করে চালানোর চেয়ে আমার মনে হয় ডট পেনের মতো নতুন ধরনের কোনো টেকনোলজি যেগুলো আসবে সেগুলো সেখানে প্রতিস্থাপন করা। এর ফলে কি হবে, দুর্গাপুরের যে গতি সেটা বাড়বে। আর যদি আপনি পুরনো জিনিসকে রিভাইভ করতে যান, তাহলে যে পরিমাণ অর্থ ব্যয় হবে, এবং সেই জিনিসগুলো কি আজকের ডেটে সেগুলো কি দরকারও আছে কিনা আদৌ, সেই বিষয়টা নিয়ে আগে সার্ভে করতে হবে। যদি আপনি ধরুন এখন আপনার ফার্টিলাইজারের ওই ফ্যাক্টরিতে কি তৈরি হতো, সেই তৈরিটাকে আজকের ডেটের কতটা প্রয়োজনীয় সেটা ইম্পর্টেন্ট আছে। আজকে কিন্তু সেমিকন্ডাক্টরটা ইম্পর্টেন্ট, আজকে সেমিকন্ডাক্টর দরকার, আজকে মোবাইল সেক্টরটা দরকার। তখনকার দিনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ইউজ হতো, আজকে ডেটে কিন্তু এলইডি টিভি ইউজ হচ্ছে। এর ফলে আপনাকে বুঝতে হবে যে ওই ফ্যাক্টরিটা চালু করে দেওয়ার থেকে আমরা যদি ভাবি যে ওই ফ্যাক্টরির জায়গায় বা আশেপাশের জায়গায় যদি এইরকম কোন অ্যাডভান্স কোন টেকনোলজি, আধুনিক প্রযুক্তিতে যেসব ফ্যাক্টরিগুলো হবে সেগুলোতে যদি আমরা প্রায়োরিটি দিই, আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি যে এই বিষয়টাতে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। সরকার হোক বা সাধারণ মানুষ হোক, আমার মতের সঙ্গে হতে পারে ম্যাক্সিমাম লোক আমার সঙ্গে মতের সঙ্গে মিল থাকবে, হতে পারে কেউ ডিফারও করতে পারে, কিন্তু এইটা আমি দেখুন একটা আইটি ইন্ডাস্ট্রিতে আমি একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে এসেছি। আমার মনে হয় টেকনোলজিকে অ্যাডাপ্ট করা ভালো, রাদার দেন যে আমরা পুরনো কোনো টেকনোলজিকে রিভাইভ করার থেকে। আজকে যদি কোডেক ক্যামেরা এখন যদি আমি ইউজ করি লোকে হাসবে, তার থেকে আমি ডিজিটাল ক্যামেরা ইউজ করলে কিন্তু ওটা লাভদায়ক হবে। তাই কোডেক ক্যামেরার ওই ক্যামেরার প্রোডাকশন বন্ধ করে আমরা যদি ডিজিটাল ক্যামেরা চালু করি প্রোডাকশন, তাহলে বেশি লাভদায়ক হবে। তাই আমরা সাধারণ মানুষকে অনুরোধ করব যে আপনারা পুরনো যে ফ্যাক্টরিগুলো খোলার চিন্তা থেকে নিজের মাথা থেকে বের করে বা ওই প্ল্যানিংটা থেকে বেরিয়ে যদি আমরা নিউ টেকনোলজিকে অ্যাডাপ্ট করার পরিকল্পনার দিকে বেশি ছুটি, তাহলে আরো বেশি ভালো হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। একেবারেই আমি এটা খুব সুন্দর একটা ব্যাখ্যা পেলাম যে পুরোনো দিনের যে ধ্যান ধারণা সেটাকে উপড়ে ফেলে, সমূলে উপড়ে ফেলে নতুন প্রযুক্তি, নিউ টেকনোলজিকে ইন্ট্রোডিউস করা, এটাই বুদ্ধিমানের লক্ষণ হবে, এমনটাই মনে করছে বিজেপি, এমনটাই মনে করছে বিজেপি জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল। এবং অবশ্যই করে যেটা দাবি করছে সুমন্তরা, যে একেবারে বুথ স্তর থেকে শুরু করে কেন্দ্রীয় স্তর অবধি যে সমন্বয়টা রয়েছে, যার ফলে নির্বাচনের আগে যখন তারা মেট্রোর প্রস্তাব আমাকে বলেছিল বা আদার্স মিডিয়াকে বলেছিল, সেই প্রস্তাব আজকে যখন বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী পেশ করলেন, ফলে এই সমন্বয়টা নিয়ে একটা কিন্তু কনফিডেন্স মানুষের মধ্যে অবশ্যই করে জন্মাচ্ছে। জানি না আগামী দিনে অবশ্যই করে এতবার দুর্গাপুরের নাম উচ্চারণ হবে বিধানসভায়, এটা দুর্গাপুরের সাধারণ মানুষও বোধহয় ভাবেনি, আমরাও ভাবিনি। ফলে নতুন আশার সঞ্চার তো নিশ্চয়ই রয়েছে। আগামী দিনে এই সরকার আরও কিভাবে এই রাজ্যকে, এই শিল্প শহরকে এগিয়ে নিয়ে যায়, সেটা অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ সুমন্ত আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের এই আলোচনা শোনার জন্য। আগামী দিনে এই ধরনের আলোচনা নিয়ে আবারও ফিরবো 99 নিউজ বাংলায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যে কোনো খবরের জন্য আপনাদের নজর থাকুক 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।